আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে। বিভিন্ন ভাষায় গান শেখার ব্যাপারটা কেমন ছিল বা এই আগ্রহটা কিভাবে তৈরি হলো? এই জার্নিটা খুব কঠিন ছিল। আপনি 35টি ভাষায় গান করেছেন। বেঁচে আছি মরে যাব। দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা এবং আমার সঙ্গে আজকে আছেন কিংবদন্তি শিল্পী আবিদা সুলতানা। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। তোমাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। প্রথমেই জানতে চাচ্ছি যে আপনারা যখন ছোট ছিলেন তখন ঈদের একটা আমেজ ছিল, বড় যত হই আমরা ঈদের আমেজটা তো আসলে পরিবর্তন হয় বয়সের সাথে, সময়ের সাথে, যুগের সাথে। তো এখন আপনার ঈদের আমেজটা কেমন? এখন তো ঈদটা পুরোটাই একটা দায়িত্বের মধ্যে, আগে তো এটা ছিল না, এখন পুরো দায়িত্বটা আমার, যার জন্য ঈদটা অতটা ভালো লাগে না। আমি রোজাটা বেশি এনজয় করি। রোজাটা আমার খুব মজা লাগে। কেন, রোজার সময় কিন্তু সারা মাস আমার বাসায় কেউ না কেউ থাকে, ইফতারে থাকবেই, আমরা সবসময় একা খেতে পারি না আমরা, তো ওইটা মজা লাগে আমার কাছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদের দিন আসলে কোন ডিশটা আসলে খুব ফেভারিট বা সবাই খুব পছন্দ করে? একটা থাকে না সিগনেচার ডিশ আপনার? গরুর মাংস ভুনা, এটা খুব পছন্দ করে। তারপরে ওই নর্মাল খাবারগুলো আর কি, চিকেন, চিলি চিকেন একটা করি, তারপর চিকেন কোরমা থাকে, এগুলো আর কি। আচ্ছা, এবার একটু বলেন যে আপনার ছোটবেলার দিকে যদি ফিরে যাই, আপনি গানের পাশাপাশি আপনি নাচে খুব ভালো ছিলেন, আপনি অভিনয় করতেন, তো এত কিছু বাদ দিয়ে, মানে যেমন আপনার নাচের প্রতি যেহেতু এত ঝোঁক ছিল, নাচ বাদ দিয়ে আপনি গানে চলে আসলেন, এটার পেছনে কারণ কি? আসলে না, ভিতরে সবগুলোই ছিল, নাচ, গান, অভিনয়, আঁকা আঁকি, তারপরে আবৃত্তি করা, সবই করেছি ছোটোবেলা থেকে। তো আমার নানি বাড়ির একটা অনেক বড় বারান্দা ছিল, সেখানে প্রতি 6 মাস বা প্রতি 3 মাস, মানে কোনো বিশেষ দিবস হলে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বা তখন তো স্বাধীনতা দিবস বিজয় দিবস ছিল না আমাদের যখন শুরু, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, বছরের প্রথম দিন, এগুলোতে নানি বাড়িতে উৎসব হতো। আমরা সবাই, আমার সব কাজিনরা মিলে, আমরা মিলে, আমার খালারা মিলে সবাই পার্টিসিপেট করতাম। এখানে নাচ করতাম, গান করতাম, নৃত্যনাট্য করতাম, আবৃত্তি, ব্যাকস্টেজ সবই আমাদের করতে হতো। তো এর মধ্যে দিয়েই আমার বেড়ে ওঠা। নাচটাও করতাম তখন। গানের মধ্যে তো আপনি রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতে আপনি খুবই ভালো ছিলেন, মানে এখনও আছেন। তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতের বাইরে আপনি আধুনিক গানের প্রতি আপনার যে একটা বিশেষ ভালোবাসা, মানে এটা কেন? হ্যাঁ, আধুনিকের প্রতি বিশেষ ভালোবাসা কেন, এটা পরে বলছি। তার আগে বলি যে রবীন্দ্রসঙ্গীত শিখেছি আমি অজিত রায়ের কাছে, নজরুল সঙ্গীত শিখেছি, নজরুল শিখেছি সুধীন কাকা, সুধীন দাস, ফিরোজা বেগমের কাছেও কয়েকদিন ট্রেনিং নিয়েছিলাম নজরুল একাডেমিতে থাকতে। তো ভীষণ ভালো গাইতাম, সেটা না, গাইতাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রবীন্দ্রসঙ্গীতও মোটামুটি, তবে ছোটবেলায় যেগুলো কম্পিটিশন হতো ওখানে প্রথমেই হতাম আমি। আপনি অবশ্যই ভালো গাইতেন, কারণ আপনি যত কম্পিটিশনে যেতেন আপনি বিজয়ী হয়ে ফিরতেন। সেটা ঠিক, সেটা ঠিক। তো আধুনিক গানে আসলাম কেন, আধুনিক তো ভালো লাগাটা ছিল যখন আমি টেলিভিশনে অডিশন তো না, টেলিভিশনে ডেকেছিলেন আমাকে, মুস্তাফা কামাল সাইদ ছিলেন তখন প্রডিউসার, উনি তখন প্রডিউসার ছিলেন। উনি ডাকলেন কি প্রোগ্রামে আমাকে গাইতে হবে। তার আগে বলি যে আমার কিন্তু অডিশন রেডিওতেও প্রয়োজন হয়নি, টেলিভিশনের প্রয়োজন হয়নি। তার কারণ হলো গোটা বাংলাদেশে একটা কম্পিটিশন হতো, না হোল পাকিস্তানে, এটা হলো, তখন আমি খেলাঘরে গান গাই, 69, 68 এরকম সময় খেলাঘরে গান করি। তখন কম্পিটিশনগুলো এডুকেশন উইক হতো তখন, সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম একবার। তো চ্যাম্পিয়ন হওয়ার কারণে পরে তো স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, আমি 74, 75-এ বড়দের অনুষ্ঠান করতে গেছি, তখন আমার আর অডিশনের প্রয়োজন হয়নি। তো মুস্তাফা কামাল সাইদ যখন ডাকলেন টেলিভিশনে, গান শুনলেন, আমি বললাম যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো। তো উনি বললেন তুমি রবীন্দ্রসঙ্গীত যদি গাও তাহলে আধুনিক কে গাবে, তোমার এত মিষ্টি গলা, তুমি রবীন্দ্রসঙ্গীত পরে করবে, আধুনিক গান দিয়ে তুমি শুরু করো। তো ওই শুরু হয়ে গেল তারপরে। কিন্তু এর আগে যে আপনি নজরুল কিংবা রবীন্দ্রসঙ্গীত গেয়ে যে আপনি বিজয়ী হয়েছেন, ওই সময়ের কোনো একটা গানকে আমাদের একটু দুলেন শোনাতে পারেন প্লিজ? আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়।
আমাদের মিউজিকের যে একটা চেঞ্জ, বিভিন্ন ধারার চেঞ্জ যদি আপনি নোটিস করেন, তখন এক মাধ্যমে আপনারা গান শুনতেন, এখন জেনারেশন যে আছে, এখনকার জেনারেশন কিন্তু আমরা ওই মাধ্যম আমরা পাইনি। মাধ্যম চেঞ্জ হয়েছে, গানের বিভিন্ন ধরন চেঞ্জ হয়েছে, ইভেন আবেদনও চেঞ্জ হয়েছে অনেক ক্ষেত্রে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আসলে এই মাধ্যমগুলো যত ডিজিটালাইজড হচ্ছে তত আবেদনটা কমছে আমি বলবো। কারণ আমরা দেখো সেই সময় যে রেকর্ডিংগুলো করেছি, রিহার্সাল করেছি, আগে সব মিউজিশিয়ান মিলে রিহার্সাল করেছি, তারপর আমার সঙ্গে হয়তো আরেকজন গাইবে, ডুয়েট গান হলে একসাথে রিহার্সাল করেছি, একসাথে রেকর্ডিংয়ে গেছি, একটা সুন্দর একটা পরিবেশ সেখানেই তৈরি হতো, সুন্দর একটা সৃষ্টি হতো, আর আমরা একসাথে ভয়েস দিয়েছি, মিউজিক আমরা একসাথে গান করেছি। অবশ্য আমি ক্যারিয়ারে আসার 3-4 বছর পরেই ডিজিটাল মানে ট্র্যাকে রেকর্ডিং শুরু হয়েছে, সেটা করেছি। তবে আমার একদম শুরুতে কয়েক বছর এভাবে করেছি, তাতে আবেদনটা আমার মনে হয় অনেক বেশি থাকে। একসাথে গানটা, পুরো গানটা গাওয়া হয়ে গেল। এখন তো অন্তরা হয়নি এখনও, মানে একটা মুখ গিয়েছি, বলছে ম্যাডাম ওই মুখটা এখন লিখছে, আসছে, চলে আসবে, আপনি একটু চা খান, তো এরকম হচ্ছে। তো তখন সেটা হতো না, একবারে একটা গান শুরু থেকে শেষ হতো। একটু আগে বলছিলাম মেকআপ রুমে যে মান্নাদের সাথে একটা গান করেছি আমি, এটা বেশ কয়েক বছর আগে কলকাতায় একটা ফিল্মে, প্রায় 15-16 বছর আগে, তখন প্রায় ডিজিটালাইজ হচ্ছে। তো আমি গান ভয়েস দিয়ে চলে এসেছি কলকাতায়, পরে ওনার সময় মতো উনি এসে ভয়েস দিয়েছে, মানে ওর সাথে আমার দেখাই হলো না সেবার। তো এই অসুবিধা, কিন্তু আপনারা একসাথে গান করেছেন। একসাথে গান করেছি। আমাদের একটু ওই গানটাকে একটু শোনাতে পারেন প্লিজ? এটা একটা মজার গান না, একটা ডান্স ফ্লোরে, বেঁচে আছি মরে যাব, বেঁচে আছি মরে যাব, তাই বলি কেন যে দুঃখ পাবো, আরে নাচো নাচো নাচো, এই ধরনের। মানে উনি খুব মজা পেয়েছিলেন, মানে যে গান শিখিয়েছে ওনাকে, উনি বললো যে এই গান তুমি আমাকে, আলাউদ্দিন আলীর গান ছিল, এই গান তুমি আমাকে দিয়ে গাতে সাহস পেলে, আমি তো এরকম গান গাইনি কখনো। খুব সুন্দর হয়েছিল গানটা। এই যে আপনার আধুনিক গানে যে আপনার আশাটা, আধুনিক গানে আসার পরে আপনার মনে হয়নি যে না আমি আবার রবীন্দ্রসঙ্গীতে ফিরে যাই কিংবা নজরুলসঙ্গীতে ফিরে যাই, কিংবা আপনারা যখন আধুনিক গানে এসেছেন তখন কিন্তু অনেকেই অন্য জনরার মিউজিকে চলে গেছে, পপ মিউজিকেও চলে গেছে, অনেকে ঝরেও পড়েছেন। সো একটু চ্যালেঞ্জিং ছিল না? না, রবীন্দ্রসঙ্গীতে ফিরে যাওয়া বা নজরুলে ফিরে যাওয়ার ব্যাপারটা আমি কখনো ফিল করিনি। আমি শিল্পী, মানে আমি গান গাই, মানে সব কিছু গাই। যে শ্রোতা, সে যদি কখনো বলে আমি শুধু রবীন্দ্রসঙ্গীত শুনি আর কিছু শুনি না, আমার মাথা কিন্তু গরম হয়ে যায়। এটা কেন? গান যে বুঝে সে সব গান বুঝবে। হ্যাঁ, কাজে আমি সব গান গাই, রবীন্দ্রসঙ্গীতও গাই, এখনও নজরুলও গাই, গজল গাই, ফোক গাই, সব। ফোকটা বিদেশে গেলে গাইতে হয় আর কি বেশি। তো আপনি 35টি ভাষায় গান করেছেন, সো মানে এই বিভিন্ন ভাষায় গান শেখার ব্যাপারটা কেমন ছিল, বা এই আগ্রহটা কিভাবে তৈরি হলো? এটা খুব কঠিন ছিল, এই জার্নিটা খুব কঠিন ছিল। কারণ আমার যখন শুরু তখন তো ইউটিউবে এত গান পাওয়া যেত না। এখন তো দেশের নাম দিয়ে দিলে ইউটিউবে টাচ করলেই বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার গান লিরিক সহ পেয়ে যাও। তখন গান কালেক্ট করা ভীষণ কঠিন ছিল। মানে এম্বাসিতে যেতে হতো, বা কোনো সময় আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেখানেও গেছি। তারপরে কোনো সময় বিদেশ থেকে আমার ফ্রেন্ডরা, আমার আত্মীয় স্বজন ক্যাসেট পাঠাতো, ক্যাসেটে ওই দেশের গান লাগবে, আচ্ছা ক্যাসেট পাঠিয়ে দিল, এম্বাসিতে গিয়ে কথা লিখলাম। এভাবে খুব কষ্ট হয়েছে গান কালেক্ট করতে। সবকিছুরই প্রথম একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম আবেগ থাকে। সো প্রথম সিনেমায় গান করাটা, প্রথম যে গানটা ছিল সেই অনুভূতিটা জানতে চাই। প্রথম মানে ভয় তো ছিলই, প্রচণ্ড ভয় লাগছিল। এটা ছিল আমার প্রথম চলচ্চিত্রের সোলো গান, ঠিক না, ডুয়েট গান ছিল। নিমাই সন্ন্যাসী ছবি, নিমাইয়ের ছোটবেলার গান, নায়কের ছোটবেলার গানটা আমি গিয়েছিলাম। গানটা এরকম ছিল, বিষ্ণুপ্রিয়া নিমাই সন্ন্যাসীর প্রেমিকা, ছোটবেলা থেকে তারা বন্ধু ছিল। তো নিমাই বলছে, রাগ করো না বিষ্ণুপ্রিয়া আমপেয়ারা দেই পাড়িয়া, রাগ করো না বিষ্ণুপ্রিয়া। আর মেয়ে বলছে, তোমার সাথে খেলবো না, তুমি আমায় ভয় দেখালে, তোমার সাথে খেলবো না। এই ধরনের ছিল। চমৎকার। এবার এরপর তো আপনি প্রায় 450-রও বেশি সিনেমায় গান করেছেন। হ্যাঁ, কিন্তু যদি এখন আমি চিন্তা করি,
ওই সময়ে মানে স্বাধীনতার পরে যত সিনেমায় আপনারা গান করেছেন, এখন কিন্তু পার্টিসিপেশনটা অনেক কমে গেছে। মানে আমার মানে এখন আপনাকে আমরা দেখি না আগের মতো সিনেমায় গান করতে। সো এইটার পেছনে কারণ কি? দেখো, প্রথম কথা হলো অত সিনেমাই এখন হয় না, সমস্ত সিনেমা হল বন্ধ হয়ে গেছে। বছরে কতগুলো সিনেমা হতো, অনেক সিনেমা হতো, এখন তার অর্ধেকের অর্ধেক হচ্ছে সিনেমা। আর দ্বিতীয় কথা, সিনেমার নেচার চেঞ্জ হয়েছে। আমাদের সময় ছিল আবার তোরা মানুষ, তারপরে আলো তুমি আলেয়া, সীমানা পেরিয়ে, এই ধরনের ছবি কি এখন হয়? এখন যদি এখনকার একটা চলচ্চিত্রে তুমি চেয়েছিলে গো জানতে, এটা এখনকার পাবলিক শুনবে না, নায়িকার মুখে এই গান। তো নেচারও চেঞ্জ হয়েছে, গান নাচেরও ধরন চেঞ্জ হয়েছে, গানেরও ধরন চেঞ্জ হয়েছে। আর এখনও গান করছি, এখন চলচ্চিত্রে বেশি করছি না, বাইরে করছি বেশি। তখন যে সিনেমায় গান করতেন, থাকে না যে অমুক নায়িকার জন্য গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বা অমুক নায়িকার সাথে ভয়েস কিংবা লিপের ম্যাচিং ওভাবে কমফোর্টেবল ছিলেন না। সো এরকম কি কেউ আছে যার সাথে খুব আপনার মিলতো, খুব মানে ভালো লাগতো? তা জানি না, তবে আমার ম্যাক্সিমাম গান হয়েছে ববিতার সাথে। শাবানা ম্যাডামের গানও করেছি, কবরী আপার গানও করেছি, ববিতার সাথে রোজিনার গান করেছি, অঞ্জনা, সবার গান করেছি, কিন্তু ববিতার সাথে বেশি ছিল অনেক। আমি আপনার এই যে মানে যত গান আগে শুনেছি, মানে অনলাইন প্ল্যাটফর্মে আপনার যত গান শুনেছি, আমি সামনাসামনি এখন শুনছি, আমি কিন্তু কোনো ডিফারেন্স পাচ্ছি না। মানে আমি বলতে চাচ্ছি, এখন অটো টিউনিংয়ের ইম্প্যাক্টের কারণে আমরা মিউজিশিয়ানের গান শুনি একটা, যখন আমরা সামনাসামনি শুনি তখন আমাদের ভিন্ন মনে হয়। আমি বুঝতে পেরেছি এই যে বিষয়টা, আপনাদের ক্ষেত্রে তো এই বিষয়টা হয়নি, কিন্তু এখন অনেক মিউজিশিয়ানের ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পাই। হয় কি, আমরা যখন গান শুরু করেছি তখন এখনও যারা করছে তারাও শিখে এসছে, কিন্তু রেকর্ডিংয়ের কতগুলো সিস্টেম থাকে, এদের এই কষ্টটা করতে হচ্ছে না। রেকর্ডিংয়ে ভয়েস থ্রোয়িং, কীভাবে আমি নিঃশ্বাস নিব, কীভাবে এটা উচ্চারণ করব, এগুলো এদের শিখতে হয়নি, এগুলো মেশিন করে দিচ্ছে। তারপরে সুর, কোথাও সমস্যা হচ্ছে সুর করে দিচ্ছে, কোথাও গলা কাঁপছে করে দিচ্ছে, যে কারণে লাইভে একটা সমস্যা হয়ে যায় এদের। হ্যাঁ, তো এই প্র্যাকটিসটা এদের কম হয়েছে, এটা তো অসুবিধাই তো এটাতে, কারণ একসাথে গান গাওয়ার একটা ফ্লো থাকে না, সেই জিনিসটা থাকছে না এখন, ওই থেমে থেমে গান গাওয়া, ওটাই। কিন্তু আপনি এত বছরেও, মানে মিউজিকে আপনার এত দীর্ঘ সময়ের ক্যারিয়ার, ছোটবেলা থেকে আপনি গান করছেন, এই এত বছরে আপনার কণ্ঠটা কিভাবে ঠিক রেখেছেন? মানে প্রতিদিনকে রেয়াজ করা হয়? হ্যাঁ, সেটা তো করতেই হয়, সেটা করতেই হবে, এটা কোনো মাফ নাই। মানে না করলে না নিজের কাছে নিজেকে গিল্টি মনে হয়, যে কি যেন হলো না, আজকে কি অপরাধ করলাম, এরকম লাগে, ওটা করতে হয়। তো প্র্যাকটিসটাই আমি বলি সাধনা। এগুলো গান তো সাধনা ছাড়া কোনো বিকল্প নেই, এটার কোনো বিকল্প ওয়ে নাই যে এভাবে আমি বেরিয়ে গেলাম। যারা বেরিয়ে যেতে চেষ্টা করে ওরা 2 বছর 3 বছর, হ্যাঁ, কাজেই সাধনা তোমাকে আর গুরুমুখী বিদ্যা বলে না, শিখতেই হবে। আপনার ছেলেও মিউজিশিয়ান, তো এরকম কি হয় যে সবাই মিলে একসাথে বসে গান করছেন, বা একটা সেশন হচ্ছে, এরকম কি হয় বাসায়? এটা তো হয়ই, এটা প্রায়, বিশেষ করে আমার পুরো ফ্যামিলি যখন একখানে হই, আমাদের তো সবাই গানে, তো গান তো থাকেই। কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই